ইসকন ইস্যুতে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট, জাতীয় স্বার্থে পদক্ষেপ চায় জামাত, সাম্প্রদায়িক উত্তেজনা থামানো গেছে দাবি দুই উপদেষ্টার। ফ্যাসিবাদ ফেরাতে সাম্প্রদায়িক দাঙ্গার চেষ্টা চলছে, শঙ্কা রাজনীতিবিদদের। সময় এখন দেশ গড়ার, বললেন তারেক রহমান। পিলখানা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত শেখ হাসিনা ও ভারত অভিযোগ স্বজনদের, বিচারের দাবি উঠছে এবার ট্রাইব্যুনালে। দুর্নীতির শ্বেতপত্র রবিবার জমা দেবে কমিটি, অবৈধ সম্পদ জনগণকে ফেরত দেয়া না গেলে কিসের বিপ্লব, ক্ষোভ দেবপ্রিয়ের। শ্রমিক বিক্ষোভের হটস্পট সাভার, আশুলিয়া, গাজীপুর, কথায় কথায় মহাসড়ক অবরোধ থেকে মুক্তি চায় সাধারণ মানুষ। সকালে জিরানি আন্দোলন, যে ইভিনিং আন্দোলন, এনে আন্দোলন, বাচ্চাদের জন্য কয় ঘন্টা, সকালে 5 ঘন্টা বসে থেকে গেছে। কোনো কিছু হলো রাস্তাটা বলো করে আজকে 3 বছর ধরে আমরা গাড়ি চালাই, কোনোভাবে আমরা গাড়িটা ঠিকমতো চালাতে পারতেছি না। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের, ভারতের পার্লামেন্টে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এবং কাল থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল ফুটবল, চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে নতুন মৌসুম শুরু করতে চায় বসুন্ধরা কিংস। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি, চলে যাব পুরো খবরে। ইসকন নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার, এ নিয়ে কোনো হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। আইনজীবী হত্যা ইস্যুতে এখন পর্যন্ত সরকারের নেয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। এদিকে ইসকনকে নিষিদ্ধের দাবি ও আইনজীবী সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছে আইনজীবীদের সংগঠনগুলো। ইসকন নিষিদ্ধের আবেদনের প্রেক্ষিতে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের বিষয়ে সরকারের অবস্থান রাষ্ট্রপক্ষের কাছে বুধবার জানতে চান হাইকোর্ট। জানতে চাওয়া হয় চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ সাম্প্রতিক বিষয়ে সরকারের অবস্থান নিয়েও। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, আলিফ হত্যার ঘটনায় এরই মধ্যে 3টি মামলা করা হয়েছে। জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। ইসকন ইস্যুতে সরকারের কঠোর অবস্থানের কথাও জানানো হয় আদালতকে। এ সময় উচ্চ আদালত বলেন, ইসকন নিষিদ্ধ হবে কিনা সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত, এখানে আদালতের হস্তক্ষেপ করা ঠিক হবে না। আদেশটা ছিল যে ইসকন নিষিদ্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ব্যাপার, এটা উনি যেহেতু নিয়ন্ত্রণে আছে, এটা উনি রাষ্ট্রযন্ত্রকে ছেড়ে দিয়েছে। এ সময় আদালত আশা প্রকাশ করেন, দেশের মানুষ সাম্প্রতিক সম্প্রীতি নিয়েই বসবাস করছে, সামনেও করবে। আমি এখানে দাঁড়িয়ে একটা দেশের বিরুদ্ধে কথা বললাম, তার মানে এই নয় যে ওই দেশ আমাদের সাথে কূটনৈতিক সম্পর্ক বা আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন করবে। এদিকে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন ও ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার তীব্র নিন্দা জানান তারা। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জোরালো দাবি জানাচ্ছে এবং সেই সাথে ইসকনকে নিষিদ্ধ করতেও জোরালো দাবি জানাচ্ছে। এছাড়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে উচ্চ আদালতে মানববন্ধন করেছে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ। তারাও ইসকনকে নিষিদ্ধের দাবি তোলেন। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। আলিফ হত্যার প্রতিবাদে চট্টগ্রামে আদালত বর্জন করে বিক্ষোভ করেছেন আইনজীবী ও শিক্ষার্থীরা। এই ঘটনায় পরিবারের দায়ের করা হত্যা মামলা সহ 4টি মামলা হয়েছে, গ্রেফতার হয়েছে 33 জন। আর তাদের রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। আইনজীবী আলিফ হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন সহ নানা কর্মসূচি পালন করছেন চট্টগ্রামের আইনজীবীরা। প্রশাসনের কড়া পাহারার মধ্যেই উত্তাল আদালত প্রাঙ্গণ, স্থবির বিচার ব্যবস্থা। এর নৃশংস হত্যাকাণ্ডে আমরা আইনজীবী সমিতি গভীরভাবে মর্মাহত। আইনজীবী সংশ্লিষ্ট আদালত পাড়ায় যারা আছে সবাই মর্মাহত। তাদের বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে এরকম সম্প্রীতিবাদ নষ্ট না হয় দেশে। আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আইনজীবীরা। হত্যাকাণ্ডে পুলিশের গাফিলতি ছিল উল্লেখ করে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি জানান তারা। এই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পর্যাপ্ত পুলিশ, বিডিআর, আর্মি ছিল, তাদেরকে কেন ডাকা হয় নাই? আমি প্রশাসনকে অনুরোধ করব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করব, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে আপনারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
আলিফ হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে নিহতের পরিবার। পুলিশের ওপর হামলায় মামলা হয়েছে আরও 3টি। গতকাল রাতেও আমাদের অভিযান পরিচালিত হয়েছে, সেখানে আমরা মোট 8 জনকে গ্রেপ্তার করেছি। ভিডিও ফুটেজ সেটা দেখে আমরা ইতিমধ্যে 7 জনকে শনাক্ত করেছি। তার মধ্যে অলরেডি ঘটনাস্থলে ছিল এরকম সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ আমরা 2 জনকে গ্রেপ্তার করেছি। আইনজীবী হত্যাকাণ্ডে জড়িতদের ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তারের পাশাপাশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকন নিষিদ্ধের দাবি ওঠে মানববন্ধন থেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অর্থনৈতিক কার্যক্রমের অভিযোগে চিন্ময় দাসকে অনেক আগেই স্থায়ী বহিষ্কার করা হয়েছে। তার কোনো কার্যক্রমের দায় ইসকন নেবে না বলে জানিয়েছেন ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। রাজধানীর স্বামীবাগে সংবাদ সম্মেলনে চট্টগ্রামে এপিপি সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় গভীর শোক জানিয়ে খুনে জড়িতদের বিচারের দাবি জানানো হয়। বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের গভীর ষড়যন্ত্র চলছে। সাইফুল ইসলামের নৃশংস হত্যাকাণ্ডে ইসকন জড়িত নয় বলে দাবি করেন তিনি। চট্টগ্রাম পোর্ট ভবনের সামনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালকে এজলাস কক্ষে ডিম ছুঁড়ে মারার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বারের সভাপতিকে এই নির্দেশ দেন। এর আগে বুধবার 2016 সালের ষোড়শ সংশোধনী মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করার জেরে হাইকোর্ট বিভাগের বিচারপতিকে আদালত কক্ষে ডিম ছুঁড়ে মারেন একদল আইনজীবী। এক পর্যায়ে ওই বিচারপতি এজলাস ছেড়ে যেতে বাধ্য হন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। রাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এমনটি মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকল আলোচনায় আমরা একমত হয়েছি যে দেশবাসীকে সাথে নিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আর দেশের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে যারাই জড়িত থাকবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় এনে দেশকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিতে হবে এবং এর জন্য প্রয়োজন হচ্ছে সর্বোচ্চ জাতীয় ঐক্য। দল মত ধর্ম ভিন্নতা থাকবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু জাতীয় স্বার্থের জায়গাগুলোতে আমরা যেন সবাই একমত থাকতে পারি, ঐক্যবদ্ধ থাকতে পারি। আপনাদের মাধ্যমে আমরা সেই আহ্বান জানাই এবং আমরা সেখানে ওইটা তুলে ধরেছি। দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো মিলে সাম্প্রদায়িক উত্তেজনা থামাতে পেরেছে, এমনটি মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। দাবি আদায়ে কথায় কথায় রাজপথে না এসে সরকারের সাথে আলোচনায় সমাধান বের করার আহ্বান তাদের। স্পেশাল প্ল্যানিং এর ব্যাপারে আমি মনে করি যে আমিও আছি অ্যাডভাইজারি প্যানেলে। আমাদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা তিনিও আছেন। ভূমি জোনিং এর উপর এখন একটা আইন ড্রাফট আকারে আছে, তো সেই ড্রাফটটাতে আমরা 2 জনে মিলেই গোটা দেশের জন্য একটা স্পেশাল প্ল্যানিং ম্যান্ডেটরি করার বিধানটা ইনক্লুড করতে পারি। দেশকে অস্থিতিশীল করে ভয়াবহ পরিবেশ সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচারের দোসররা, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ফ্যাসিবাদীদের অপচেষ্টা রুখতে নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। জাতীয় প্রেসক্লাবে এক মত বিনিময় সভায় অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, ইসকন ইস্যুকে সামনে রেখে দেশে বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টা করছিল চক্রান্তকারীরা।
চট্টগ্রামে ইসকন কর্মীদের হামলায় আইনজীবী হত্যাসহ আরও নানা ইস্যুতে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। দাবি আদায়ের নামে রাজপথে নেমে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে কোনো মহল। বিএনপি মহাসচিব বলছেন, অত্যন্ত পরিকল্পিতভাবে সমগ্র দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচারের দোসররা। অত্যন্ত পরিকল্পিতভাবেই এই অবস্থাটা সৃষ্টি করা হচ্ছে। রাষ্ট্র পুনর্গঠনের লেখক শিল্পীদের ভূমিকা নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদ মোকাবেলায় এখন ঐক্যের কোনো বিকল্প নেই। আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। আমি শুধু এটুকু বুঝি যে আমাদের এখন সময় হয়েছে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার, এবং সেই যাওয়াটা হচ্ছে একটা গণতান্ত্রিক লিবারেল ডেমোক্রেসির পথে এগিয়ে যাওয়ার। কথা বলেন জরুরি সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের প্রাসঙ্গিকতা নিয়েও। আমরা সবাই একটা লক্ষ্যেই এগিয়ে যাই, সেটা আমরা একটা গণতান্ত্রিক সমাজ, একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা নির্মাণ করি। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেন, ইসকন ইস্যু কাজে লাগিয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চক্রান্ত করেছিল ষড়যন্ত্রকারীরা। একটা ধর্মীয় দাঙ্গা বাঁধানোর জন্য, একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য, যেখানে অনেকে অপেক্ষা করছিল যে এর মধ্য দিয়ে প্রতি অভ্যুত্থানের একটা তৎপরতা জারি রাখা যায় কিনা। এত বড় আত্মত্যাগ যদি আমাদেরকে নতুন করে জাগরিত না করে, তাহলে আমাদের দেশের সামনে খুব বেশি আলো দেখা যাবে না। রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে কোনো সংস্কার টিকবে না। সব বক্তাই বলেন, শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে নতুন সম্ভাবনার নতুন ক্ষেত্র তৈরি হয়েছে, তাকে কাজে লাগাতে হবে, বিনির্মাণ করতে হবে গণতান্ত্রিক বাংলাদেশ। আমার নানা প্রশ্নের দ্বিমত। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ স্বৈরাচার বিদায় করেছে, এখন দেশ গড়ার পালা। লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আগে সমাপনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের মধ্য থেকে দক্ষ খেলোয়াড় বাছাই করে তাদের উৎকর্ষতা সাধনের সুযোগ করে দেয়া হবে। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দুপুর থেকে লালমনিরহাটের বড় বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠ পূর্ণ হয়ে যায় কানায় কানায়। সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার উপস্থিতিতে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন জলতরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর শিশু কিশোররা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। এই খেলার মাঠে এসে অত্যন্ত আনন্দিত। ঢাকা শহর থেকে গ্রামীণ খেলাধুলার পরিবেশ, গ্রামীণ সংস্কৃতি আমি ভুলতেই বলেছিলাম। জাগরিত হোক নতুন বাংলাদেশ, জাগরিত হোক ভবিষ্যৎ বাংলাদেশ। আমরা মনে করি আমাদের প্রিয় নেতা তারেক রহমান ইতিমধ্যে জাতির সামনে 31 দফা দিয়েছে রাষ্ট্র সংস্কারের। সেই 31 দফার সঙ্গে আমরা সবাই আছি, সমর্থন জানাই নাকি হাত তুলে জানিয়ে। এরপর প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের মানুষ স্বৈরাচার বিদায় করেছে, এখন দেশ গড়ার পালা। আমরা স্বৈরাচার মুক্ত করেছি দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে, এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। বিএনপি ক্ষমতায় গেলে মেধার মূল্যায়নের মাধ্যমে যোগ্য খেলোয়াড়দের তুলে আনা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যেই খেলাগুলো আন্তর্জাতিক পর্যায়েও জনপ্রিয়, এরকম 8-10টি খেলাকে আমরা বাছাই করব, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ট্রেনিং দিব, তাদেরকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার চেষ্টা করব, যাতে স্পোর্টসের যে আন্তর্জাতিক ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলোতে যাতে আমরা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি। খেলোয়াড়রা যাতে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে সেজন্য প্রশিক্ষণ এবং সরকারি সহায়তার আশ্বাসও দেন তারেক রহমান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চলমান সংকট সমাধানে কাজ করছে সেনাবাহিনী। গত 4 মাসে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর মোট 123 জন সদস্য হতাহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বনানীর সেনা অফিসার্স মেসে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল ইন্তেখাব হায়দার খান। বলেন, গত 2 সপ্তাহে এসব ঘটনায় 24টি অবৈধ অস্ত্র ও 365 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে সেনাবাহিনী। কেএনএফের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে 7 সেনা সদস্য নিহত হয়েছেন বলেও জানান তিনি। অবৈধ অস্ত্র এবং 365 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে
40টি অস্থিতিশীল পরিস্থিতি এবং 18টি সড়ক অবরোধ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রেখেছে এবং কারখানাগুলোকে চালু রাখার জন্য মালিকপক্ষ, শ্রমিক পক্ষ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিজিএমইএ সহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে পদক্ষেপ গ্রহণ করেছে। দর্শক, বিডিআর বিদ্রোহের পেছনে ভারত ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি জড়িত ছিল, এমনটি অভিযোগ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। আগামী 2 সপ্তাহের মধ্যে বিচার চেয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করার কথাও জানান তারা। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে পিলখানা হত্যাকাণ্ডের বিচার চেয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শহীদ সেনা সদস্যদের স্বজনরা। 25 ও 26 ফেব্রুয়ারি 2009 কথিত বিদ্রোহের নামে রক্তাক্ত পিলখানা। দেশ হারায় 57 মেধাবী সেনা কর্মকর্তা। স্বজনদের অভিযোগ, নির্মম সেই হত্যাকাণ্ডের ঘটনাকে তখন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। বিচারের দাবিতে দীর্ঘ অপেক্ষায় অনেক স্বজনের শুকিয়ে গেছে চোখের জল। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবের সংবাদ সম্মেলনে বিচারের সেই দাবি আবারও তুলে ধরলেন শহীদদের স্বজনরা। তাদের অভিযোগ, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারত সরাসরি এই হত্যাকাণ্ডে জড়িত। দেশপ্রেমিক চৌপ সেনা অফিসারকে শান্তভাবে পরিকল্পিতভাবে হত্যা করেছে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা ইন্ডিয়ার সরাসরি পরিকল্পনায়, রয়ের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে। 25 ফেব্রুয়ারির আগের দিন আমাদের কাছে কল আসে, মুখ খুলবেন না, কথা বলবেন না। মুখে আমাদের স্পষ্টে আর নয়, এখন আস্থার জায়গা আমরা পেয়েছি। প্লিজ যারা আছেন আমাদের আস্থাটাকে আপনারা ভাঙবেন না। তাদের অভিযোগ, 25-26 ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডি নয়, সেটি ছিল সেনা কর্মকর্তা হত্যার মিশন, মানবতা বিরোধী অপরাধ। তাই বিচার দাবি নিয়ে এবার তারা যেতে চান আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্থাৎ আইসিটি ট্রাইব্যুনালে আমরা কমপ্লেইন ফাইল করব। নির্মমভাবে, এত নৃশংসভাবে পশুর মতো নিজের দেশে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হয়ে মৃত্যুবরণ করবে। তারা নিরস্ত্র ছিল। সংবাদ সম্মেলনে পিলখানা হত্যাকাণ্ডকে শহীদ সেনা দিবস ঘোষণা সহ 6 দফা দাবি তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা। 2025 সালের ফেব্রুয়ারি মাসে আগে 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করা হোক। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত সংবাদে। দুর্নীতি ও লুণ্ঠনের মাধ্যমে গড়ে ওঠা সম্পদ কেন বাজেয়াপ্ত করা হলো না, এই প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীতে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত এক সংলাপে এমন মন্তব্য করেন তিনি। সংলাপে বক্তারা বলেন, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা এই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমকে সফল করবে। গেল 2 বছর ধরে মূল্যস্ফীতির চাপে নাভিশ্বাস সাধারণ মানুষের। তার সাথে যুক্ত হয়েছে দেশের বর্তমান 10% বেশি মূল্যস্ফীতি, যার প্রভাব নিত্যপণ্যের বাজারে আর নাগরিকদের দৈনন্দিন জীবনের নানান কাটছাটে। অর্থনীতির এমন হাল আগামী কয়েক মাসে আরও লাগামহীন হওয়ার শঙ্কাও আছে। দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি ও বাজেট জরিপের ফলাফল প্রকাশ শীর্ষক এই সংলাপে উঠে আসে সামষ্টিক অর্থনীতির নানান দিক, যেখানে গবেষণা সংস্থা র্যাপিডের পক্ষ থেকে আগামী 6 মাসের মধ্যে রিজার্ভ শক্তিশালী করার তাগিদ দেওয়া হয়। ইনফ্লেশন অনেক উঁচা এবং আমাদের রিজার্ভ অনেক কমে গিয়েছে। এই দুইটার কম্বিনেশন শুধু বাংলাদেশে না, পৃথিবীর যে কোনো ইকোনমিতে থাকলে সেখান থেকে ইকোনমিকে বের করে আনাটা এক্সট্রিমলি চ্যালেঞ্জিং টাস্ক। যদি আমার ম্যাক্রো ইকোনমিক এই ইনস্টেবিলিটিকে আমরা যদি হ্যান্ডেল করতে না পারি, তাহলে এটা ইনভেস্টরদের জন্য একটা নতুন একটা আনসারের অবস্থা তৈরি করবে। আলোচনায় অর্থনীতির বেহাল দশার জন্য দায়ী করে বাজেটকে আরও জনসম্পৃক্ত করারও পরামর্শ দেওয়া হয়। বাজেট ওপেননেসের ক্ষেত্রে জনগণের যে পার্টিসিপেশনটা থাকবে সেটা যাতে আরো অ্যাক্টিভ করা এবং একটা রিয়েলি কম্প্রিহেন্সিভ এবং ইফেক্টিভ পার্টিসিপেশন যাতে থাকে এবং ট্যাক্স পেয়ার্স মানির যে পাবলিক এক্সপেন্ডিচার সেটা যাতে কোয়ালিটি এক্সপেন্ডিচার হয়। সংলাপে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান জানান, দুর্নীতির শ্বেতপত্র রোববার জমা দেবে কমিটি। দুর্নীতির মাধ্যমে গড়ে তোলা সম্পদ জনগণকে ফেরত দেওয়া না গেলে বিফলে যাবে জুলাই বিপ্লব, এমন মন্তব্য করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রবিবার দিন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দুপুর 12টার সময় আমরা শ্বেতপত্র হস্তান্তর করব। দুর্নীতি
লুণ্ঠনের মাধ্যমে সম্পদ হলো, এগুলি বাজেয়াপ্ত হলো না কেন? যে সমস্ত জামানতগুলো ছিল সেগুলি কেন অধিগ্রহণ এখন পর্যন্ত আমরা করতে দেখছি না, শুনছি, দেখছি না? দুর্নীতির যে পাহাড় গড়ে উঠেছে, সেই দুর্নীতির পাহাড়ের থেকে যদি আমরা জনগণের সম্পদ ফিরিয়ে না নিতে পারি, তাহলে আর কিসের বিপ্লব হলো? পরিবর্তিত প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা ও আর্থিক খাত সুসংহত করার পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানের আস্থা ফেরানোর উপর জোর দেন বক্তারা। ভালো থাকবেন সকলে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। এক্সেলেন্স ইন কোয়ালিটি। দর্শক, গাজীপুরে চন্দ্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাহমুদ জিন্সের কারখানার শ্রমিক ও কর্মকর্তারা। বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা। আর এতে দুর্ভোগে পড়েন ওই মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকরা। বরাবরের মতো ফের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বিক্ষুব্ধ কারখানা শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কে অবস্থান নিয়ে চলছে বিক্ষোভ। শ্রমিক ও কারখানা কর্মকর্তারা জানান, 1 মাসের বকেয়া বেতন এবং সার্ভিস বেনিফিটের দাবিতে বিক্ষুব্ধ এই মহাসড়ক অবরোধ করে রেখেছেন তারা। কারখানা কর্তৃপক্ষের এমন গাফিলতিতে রাস্তায় নেমেছে তারা। আমাদের বলছে আরো 2 মাস সময় লাগবে, ওনার 2 মাস সময় নিয়ে 28 তারিখে আমাদের টাকা পয়সা পাওনা দাওনা যা আছে সব দিয়ে দিবে, কিন্তু তা করে নেই। উনি কালকে রাতে নোটিশ দিছে, কালকে সকালে আমাদের টাকা পয়সা দিতে পারবে না। মালিক পক্ষ চাইতেছে দেশে একটা বিশৃঙ্খলা হোক, আমাদের দিয়ে এই দেশটাতে আসলে বিশৃঙ্খলা করতে চাইতেছে মালিক পক্ষ। মানে কবে দেবে সে ডেটও আমাদের জানায়নি, যার কারণে আমাদের রাজপথে থাকা। মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ওই পথে চলাচলকারীরা। সকালে জিরানি আন্দোলন, যে ইমিডিয়েট আন্দোলন, এনে আন্দোলন বাচ্চাদের নিয়ে কয়েক ঘন্টা, সকালে 5 ঘন্টা বসে থেকে গেছে। কোনো কিছু হলো রাস্তাটা বলো করে আজকে 3 বছর ধরে আমরা গাড়ি চালাই, কোনোভাবে আমরা গাড়িটা ঠিকমতো চালাতে পারতেছি না। রাত্রে 3টার সময় জামে পড়ছে আপনার কাঞ্চন বাইপাস, সেখান থেকে এখন পর্যন্ত এখানে। মালিক পক্ষ বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে শিল্প পুলিশ। আমরা ওনাদের সাথে কথা বলেছি যে মানুষের কষ্ট হচ্ছে, দুর্ভোগ হচ্ছে, কিন্তু ওনাদেরও দাবি যে আমাদের পাওনা টাকা পেতে হবে, তো না পেলে আমরা কি করব। তারপরেও কথা বলে যাচ্ছি। আর আমরা ইতিমধ্যে মালিক পক্ষকে বলেছি, মালিক পক্ষ থেকে একজন আসছেন, ওয়ান অফ দ্য ওনার ডিএমডি আসছেন, উনি আসলে একেবারে আমরা ওনাকে নিয়ে শ্রমিকদের সাথে কথা বলবো। বিকেলে পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে মালিক পক্ষ পৌঁছালে বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে সংঘর্ষ হয়। অন্যদিকে বন বিভাগের ভূমি উদ্ধার অভিযানের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ভূমিহীন এলাকাবাসী। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে পরিস্থিতি স্বাভাবিক হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, আরও একটা বিরতির সময় হলো সাথে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সংবাদে। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। এবার নতুন টাকা ছাপিয়ে দুর্বল 6 ব্যাংকে 22,500 কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। গভর্নর জানান, আগামী রোববার থেকে এসব ব্যাংকগুলোতে টাকা পেতে শুরু করবে গ্রাহকরা। তবে প্রয়োজন ছাড়া অতিরিক্ত টাকা না তুলতে গ্রাহকদের অনুরোধ করেন তিনি। ব্যাংক খাতে অস্থিরতা দূর করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া বলেন, ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেয়া হবে। গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছু নেই, এ নিয়ে মাথা ব্যথা বাংলাদেশ ব্যাংকের। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করা সরকারের প্রাথমিক দায়িত্ব বলে মনে করছে ভারত সরকার। ভারতের সংসদে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতার অভিযোগ নিয়ে লিখিত প্রশ্নোত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রীতিবর্ধন সিং এ কথা বলেন। আজ বৃহস্পতিবার বিষয়টি সংসদ প্রকাশ করেছে। দর্শক, সময় হলো আরও একটা বিরতি। ফিরছি খেলার খবর নিয়ে, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। এবারে জানাবো খেলার সংবাদ। কাল থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল ফুটবলের নতুন মৌসুম। উদ্বোধনী দিনে মাঠ মাতাবে গেল 5 আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। জয় দিয়ে মৌসুম শুরু করতে চায় বসুন্ধরা কিংস। দিনের অন্য 2 ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ আর ঢাকা মোহামেডানের প্রতিপক্ষ ওয়ান্ডারার্স।
বহু প্রতিবন্ধকতা পার করে অবশেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। প্রতিবারের মতো এবারের আসরেও বাজিমাত করতে প্রস্তুতি সেরেছে বসুন্ধরা কিংস। দেশি বিদেশি মিলিয়ে দারুণ একটি দল গঠন করেছে দেশের ক্লাব ফুটবলের জায়ান্টরা। নতুন কোচ তিতার প্রথম মিশন চ্যালেঞ্জ কাপে মোহামেডানকে উড়িয়ে শিরোপা ঘরে তুলেছে। এবার সামনে বিপিএল। সহকারী কোচ রক্সি বলছেন, জয় দিয়ে মিশন শুরু করতে চায় তার দল। লিগের প্রথম খেলা শুরু করতে হলে আপনাকে একটা ভালো স্টার্ট দরকার, তো সেই দিক থেকে আসলে টিম ওয়ার্ক হলো একটা বড় ব্যাপার। আমরা মোটামুটি এএফসি কাপে খেলতে গিয়েছিলাম, সেখান থেকে আমাদের অনেক কিছু শিখতে হয়েছে, অনেক ভুলভ্রান্তি ছিল, সেটা আমরা শুধরে এখন একটা মোটামুটি একটা ভালো পর্যায়ে আছি। কিংসের গোলকিপার শ্রাবণ জানান, ম্যাচ বাই ম্যাচ খেলে শিরোপার দিকে নজর দিতে চান তারা। তবে প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে শক্ত প্রতিপক্ষ মানছেন এই কিপার। মাঠে প্রতিপক্ষ শক্তিশালী হোক আর দুর্বল হোক, প্রতিপক্ষই, তো আমরা ওইরকম ভাবে ওদের বিপক্ষে মাঠে নামব। বসুন্ধরা কিংস এরানায় বিকেল 5:30টায় চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে লড়াইয়ে নামবে বসুন্ধরা কিংস। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।